10, 9, 8, ignition sequence start, engine time. July 30, 1971, অ্যাপোলো 15 মিশনের কমান্ডার ডেভিড স্কট চাঁদের উপর দাঁড়িয়ে, তার এক হাতে পালক আর অন্য হাতে হাতুড়ি। তিনি বস্তু দুটিকে ছেড়ে দেন। কিছুক্ষণের জন্য পৃথিবীতে বসে থাকা বিজ্ঞান মনস্কদের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। অ্যান্ড দেন ইট হ্যাপেন্স, বস্তু দুটি একই সাথে চাঁদের মাটি স্পর্শ করে। এটি ছিল 400 বছর আগের একজন মানুষের দ্বারা কল্পনা করা এক ধারণার চূড়ান্ত প্রমাণ। এমন একজন যিনি তার সময়ের বিজ্ঞান এবং ধর্মবিশ্বাসকে চ্যালেঞ্জ করেছিলেন, সূচনা করেছিলেন এক নতুন বিজ্ঞান যুগের। তার নাম গ্যালিলিও গ্যালিলি, দি ফাদার অফ অবজারভেশনাল অ্যাস্ট্রোনমি, দি সায়েন্টিফিক মেথড অ্যান্ড মডার্ন সায়েন্স। গ্যালিলিওর আগে প্রায় 2000 বছর ধরে পৃথিবীবাসী কেবল অ্যারিস্টটলকে সর্বজ্ঞানের অধিকারী মনে করতেন। অ্যারিস্টটল ক্লেম করে যে কোনো বস্তু যত হেভি তার পড়ার গতিও তত দ্রুত। একটি পাথর অন্য একটি পাথরের তুলনায় দ্বিগুণ ভারী হলে সেটির নিচে পড়ার গতিও দ্বিগুণই হবে। দিস এক্সপ্লেনেশন সিমড ইনটুইটিভ। আফটার অল, একটি ভারী এবং একটি হালকা বস্তু নিচে ফেলুন, ভারীটি আগে নিচে পড়বে। সুতরাং অ্যারিস্টটলের আইডিয়া বিজ্ঞান জগৎকে ডমিনেট করেছিল এবং মানুষের চিন্তায় প্রভাব ফেলেছিল। বাট হোয়াট ইউ থিঙ্ক, অ্যারিস্টটলের ধারণা কি আসলেই সত্যি? ইউনিভার্সিটি অফ পিজাতে থাকাকালীন অবস্থায় গ্যালিলিও অ্যারিস্টটলের তত্ত্বের অসঙ্গতিগুলোকে লক্ষ্য করতে থাকলেন। তিনি একটি সহজ তবে গভীর প্রশ্ন করেন, যদি বস্তুর ভরের সাথে এটির নিচে পড়ার কোনো সম্পর্কই না থাকে তবে কি হবে? 1000 বছরের বিশ্বাসকে জিনিয়াস গ্যালিলিও কিভাবে ভুল প্রমাণ করেছিলেন এবং একই সাথে কিভাবে আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি গড়ে তুলেছিলেন, এই এপিসোডটি তার প্রথম পার্ট। গ্যালিলিও 1564 সালের 15 ফেব্রুয়ারি ইতালির পিসা শহরে, তৎকালীন ফ্লোরেন্সের ডাচি অংশে জন্মগ্রহণ করেন। 1580 সালে তিনি তার বাবার ইচ্ছায় ইউনিভার্সিটি অফ পিসাতে মেডিকেল ডিগ্রির জন্য ভর্তি হন, যেহেতু তৎকালীন সময়েও ডাক্তারদের আয় তুলনামূলকভাবে বেশি ছিল। পরবর্তীতে অ্যাক্সিডেন্টলি জ্যামিতির উপর একটি লেকচারে অংশ নেওয়ার পর পদার্থবিজ্ঞান এবং গণিতের প্রতি তার আগ্রহ বাড়তে থাকে। তিনি তার পিতাকে ফোর্স করতে থাকে তাকে যেন মেডিকেলের পরিবর্তে ম্যাথমেটিক্স এবং ন্যাচারাল ফিলোসফি পড়তে দেওয়া হয়। পরিশেষে তিনি মেডিসিন ছাড়তে সক্ষম হন। 1638 সালে গ্যালিলিও তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি প্রকাশ করেন, যার নাম ডিসকোর্সেস অ্যান্ড দ্য ম্যাথমেটিক্যাল ডেমনস্ট্রেশনস রিলেটিং টু টু নিউ সায়েন্সেস। এই গ্রন্থে তিনি পরন্ত বস্তুর গতি ও তার বৈজ্ঞানিক অনুসন্ধানের গোপন রহস্য প্রকাশ করেন। অ্যারিস্টটলের ক্লেমকে টেস্ট করতে তিনি এমন একটি থট এক্সপেরিমেন্ট করলেন যেখানে একটি ভারী এবং একটি হালকা বস্তু দড়িতে বাঁধা আছে। তিনি প্রশ্ন করলেন, এই কম্পাউন্ড সিস্টেমটি কি ভারী বস্তুটির একার তুলনায় দ্রুত নাকি ধীরে পড়বে? যদি হালকা বস্তুটি ধীরে পড়ে তবে দড়ির টানের কারণে এটি ভারী বস্তুটিকে স্লো করে দিবে, ফলে সমগ্র কম্পাউন্ড সিস্টেমটি ভারী বস্তুর একার তুলনায় ধীর গতিতে পড়বে। কিন্তু যেহেতু কম্পাউন্ড সিস্টেমটি ভারী বস্তুটির একার তুলনায় আরো বেশি ভারী, সুতরাং অ্যারিস্টটলের তত্ত্ব অনুযায়ী কম্পাউন্ড সিস্টেমটি সবচেয়ে দ্রুত নিচে পড়বে। তাহলে কোনটি সত্য? এই প্যারাডক্স প্রমাণ করে অ্যারিস্টটলের তত্ত্বের কোথাও ত্রুটি আছে। গ্যালিলিও রিয়েলাইজ করলেন এই প্যারাডক্স কেবল তখনই সলভ হবে যখন আমরা ধরে নিব যে বস্তুর ভর যাই হোক না কেন সকল বস্তু একই হারে নিচে পড়ে। পৃথিবীতে আমরা সচরাচর এটি দেখি না, তার কারণ হলো বাতাসের বাধা। গ্যালিলিও ক্লিয়ারলি বুঝতে পেরেছিলেন যে বাতাসের অনুপস্থিতিতে বা ভ্যাকুয়ামে সকল বস্তু একই সময়ে মাটি স্পর্শ করবে। পরবর্তী শতাব্দীগুলোতে অসংখ্য বিজ্ঞানী ও গবেষক কৃত্রিম ভ্যাকুয়াম পরিবেশ তৈরি করে গ্যালিলিও এই তত্ত্বের পরীক্ষা চালান এবং তার সত্যতা প্রমাণ করেন। তবে এই সকল পরীক্ষার মধ্যে ইতিহাসের সবচেয়ে স্মরণীয় হয়ে আছে চাঁদের বুকে করা সেই বিখ্যাত পরীক্ষা। আমরা কম বেশি সকলেই জানি চাঁদে কোনো বাতাস নেই, আর সে কারণে গ্যালিলিওর মৃত্যুর প্রায় 400 বছর পরে অ্যাপোলো 15 মিশনের এক মহাকাশচারী ডেভিড স্কট চাঁদের পৃষ্ঠে একটি পালক ও একটি হাতুড়ি একসঙ্গে ফেলে দেখেন এবং সত্যি বস্তু দুটি একই সময়ে ভূমিতে পতিত হয়। And I guess one of the reasons we got here today was because of a gentleman named Galileo a long time ago who made a rather significant discovery about falling objects in gravity fields. And we thought that where would be a better place to confirm his findings than on the moon. And I'll drop the two of them here and hopefully they'll hit the ground at the same time. How about that? এই ঘটনাটি গ্যালিলিওর তত্ত্বের চূড়ান্ত ও নিখুঁত বাস্তব প্রমাণ হয়ে ইতিহাসের পাতায় অমর হয়ে রয়েছে। বাট যদি গ্যালিলিও সত্যি হয় তবে নেক্সট কোয়েশ্চেন আসে যে বস্তু কত দ্রুত নিচে পড়ে? ইন আদার ওয়ার্ডস, হোয়াটস দ্য স্পিড অ্যান্ড অ্যাক্সিলারেশন অফ ফলিং বডিজ?
কমন এক্সপিরিয়েন্স আমাদের বলে যে বস্তু যত নিচে নামে তত তার স্পিড বাড়তে থাকে। কথিত আছে যে 1590 খ্রিস্টাব্দে গ্যালিলিও পিসার হেলানো টাওয়ার থেকে ভিন্নভাবে দুটি গোলক পেলে তার চিন্তাধারা বাস্তব পরীক্ষা করেছিলেন। যদিও তার কোনো লেখায় এই ঘটনার সরাসরি উল্লেখ রাখেননি, তবুও এই কাহিনী গ্যালিলিওর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সারমর্ম প্রকাশ করে, অর্থাৎ কোনো ধারণাকে অন্ধভাবে বিশ্বাস না করে পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে তার সত্যতা যাচাই করা। আসলে গ্যালিলিও তার বিখ্যাত টু নিউ সায়েন্সেস গ্রন্থে হেলানো তল ব্যবহার করে পড়ন্ত বস্তুর গতি পরিমাপের কথা উল্লেখ করেছেন। কারণ হেলানো তলে বস্তুর পড়ার গতি মুক্তভাবে পড়ার তুলনায় ধীর হয়, পর্যবেক্ষণ ও পরিমাপের জন্য বেশি সময় পাওয়া যেত এবং ফলাফল হতো আরো নির্ভুল। তবে নিউটনের আপেলের মতে পিসার হেলানো টাওয়ার আজ এক ঐতিহাসিক প্রতীক। তাই আমরা আমাদের গাণিতিক ব্যাখ্যা ও উপস্থাপনায় বিখ্যাত পিসা টাওয়ারকে ব্যবহার করব। পড়ন্ত বস্তুর গতি পর্যবেক্ষণের সময় গ্যালিলিও লক্ষ্য করলেন ধারাবাহিকভাবে প্রতি একক সময় ব্যবধানে বস্তুর দূরত্ব বিজোড় সংখ্যা অনুসরণ করে বাড়ে। অর্থাৎ প্রথম সেকেন্ড সময় ব্যবধানে 1 ইউনিট নিচে নামে, দ্বিতীয় সেকেন্ড সময় ব্যবধানে 3 ইউনিট, তৃতীয় সেকেন্ড সময় ব্যবধানে 5 ইউনিট ইত্যাদি। বাট প্রত্যেক পয়েন্টে মোট দূরত্ব লক্ষ্য করুন। প্রথম সেকেন্ড পর 1 ইউনিট নিচে নামে, প্রথম 2 সেকেন্ড পর 4 ইউনিট নিচে নামে, প্রথম 3 সেকেন্ড পর 9 ইউনিট নিচে নামে, এবং প্যাটার্ন এভাবে চলতে থাকে। এখানে 1, 4 এবং 9 প্রতিটি নাম্বারই পারফেক্ট স্কয়ার নাম্বার, অর্থাৎ 1 কে আমরা লিখতে পারি 1 স্কয়ার, 4 কে 2 স্কয়ার, 9 কে 3 স্কয়ার, এবং এভাবে আরবিট্রারি যে কোনো সময় টিতে অতিক্রান্ত মোট দূরত্বকে টি স্কয়ার দ্বারা প্রকাশ করা যায়। Therefore, সময়কে টি এবং দূরত্বকে এস দ্বারা প্রকাশ করলে পড়ন্ত বস্তুর অতিক্রান্ত মোট দূরত্ব এস সময় টি এর বর্গের সমানুপাতিক। এই সূত্রকে আরো সহজে লিখলে পাই s of t equals ct squared। ইকুয়েশনটি একটি কোয়াড্রেটিক বা দ্বিঘাত সমীকরণ, যেখানে c হলো প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। বাট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ c? যদিও আমরা ইচ্ছা মতো c এর বিভিন্ন মান নিয়ে অসংখ্য গ্রাফ আঁকতে পারি এবং গাণিতিকভাবে প্রত্যেকটি মানই s equals ct squared সমীকরণকে স্যাটিসফাই করবে, তবে বাস্তবিক অর্থে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ অনুসারে পড়ন্ত বস্তুর গতিকে সঠিকভাবে প্রকাশ করতে পারে শুধুমাত্র একটি নির্দিষ্ট c ভ্যালু। s equals ct squared সমীকরণ থেকে বোঝা যায় কনস্ট্যান্ট c এর নিউমেরিক ভ্যালু 1 সেকেন্ডে বস্তু যে দূরত্ব অতিক্রম করে তার সমান। SI এককে 1 সেকেন্ড পর পড়ন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করলে পাওয়া যায় প্রায় 4.90 মিটার। এই মানটি সমীকরণে বসালে আমরা পাই c equal 4.9 meter per second squared. Now we got our expected c value and can draw the exact curve that we aimed for. এই ইকুয়েশন দ্বারা যে কোনো মুহূর্তে পড়ন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব সহজেই হিসাব করা যাবে। ফর এক্সাম্পল, 2 সেকেন্ড পর অতিক্রান্ত মোট দূরত্ব হবে 9.6 মিটার, 3 সেকেন্ড পর তা দাঁড়াবে 44.1 মিটার। এভাবে ক্রমান্বয়ে বাড়তে থাকবে। অথবা আপনি চাইলে গাণিতিকভাবে হিসাব না করে সরাসরি গ্রাফের রেখা অনুসরণ করেও একই রেজাল্ট পেতে পারেন। Now we are done with the constant c. In the final equation, we can replace c with its real value 4.9. Therefore, the equation becomes s of t equal 4.9 t squared. But আমরা যদি প্রতি মুহূর্তে বস্তুটির স্পিড অর্থাৎ পদার্থবিদ্যার ভাষায় তাৎক্ষণিক স্পিড বের করতে চাই, তখন কিভাবে বের করব? আপনি হয়তো ভাবছেন স্পিড ইকুয়াল চেঞ্জ ইন ডিস্টেন্স ডেল্টা s divided by the change in time delta t বা s2 minus s1 divided by t2 minus t1. For example, প্রথম 2 সেকেন্ড পর স্পিড ইকুয়াল 9.6 মিটার minus 0 মিটার divided by 2 second minus 0 second. After calculating the fraction, we got the speed v equal 9.8 meter per second, যা স্পিড ভার্সেস টাইম প্লটে একটি হরাইজন্টাল কনস্ট্যান্ট লাইন, অর্থাৎ স্পিডের মান সব সময় একই থাকে। কিন্তু কমন সেন্স আমাদের বলে যে শুরুতে বস্তুটির কোনো গতি ছিল না, অর্থাৎ স্পিড 0, এবং 2 সেকেন্ডের দিকে স্পিড 9.8 মিটার পার সেকেন্ড থেকে আরো অনেক বেশি ছিল। সুতরাং কনস্ট্যান্ট লাইন ইকুয়েশনটি আসলে 0 এবং 2 সেকেন্ডের মধ্যকার একটি অ্যাভারেজ বা গড় গতি নির্দেশ করে। কনস্ট্যান্ট লাইন ইকুয়েশনটি সত্যিকার স্পিড প্রকাশ করত যদি ডিস্টেন্স ভার্সেস টাইম প্লটটি কোয়াড্রেটিক না হয়ে একটি সমান ঢালের সরল রেখা বা স্ট্রেট লাইন হতো, যেমন s prime equal 9.8। ম্যাথমেটিক্যালি তখন এই স্ট্রেট লাইনের ঢালই কনস্ট্যান্ট স্পিড ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করত। Therefore, what we really want to know is not the average speed but
the instantaneous speed at any given time. এছাড়াও তাৎক্ষণিক স্পিড বের করতে অ্যাভারেজ স্পিড ফর্মুলা ব্যবহার করে দূরত্বের পরিবর্তন ডেল্টা এসকে যদি সময়ের পরিবর্তন ডেল্টা টি দিয়ে সরাসরি ভাগ করি তবে there is another serious problem. Let's say exactly 30 সেকেন্ডে কেবলমাত্র একটি দূরত্বের মান আছে যা 19.6 মিটার। এখন এই একই মান ফর্মুলার দুই প্রান্তে বসালে ভগ্নাংশের উপর এবং নিচ শূন্য হয়ে যায়। আর আপনি হয়তো জানেন যে শূন্য দিয়ে ভাগ করা একটি ম্যাথমেটিক্যাল ডিজাস্টার। এই ইকুয়েশনে একটা নির্দিষ্ট মুহূর্তের স্পিডের জায়গায় র্যান্ডমলি যে কোনো ভ্যালু বসানো হোক না কেন মনে হয় এটি অলওয়েজ কারেক্ট, যদিও বাস্তবে একটি নির্দিষ্ট মুহূর্তে কেবলমাত্র একটি স্পিডের মানই সম্ভব, আর এই মানটি অবশ্যই একটি সসীম ভ্যালু। যেহেতু আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব মতে নাথিং ক্যান মুভ ফাস্টার দ্যান দ্য স্পিড অফ লাইট অ্যান্ড দি ফাস্টেস্ট স্পিড ইজ অলসো আ ফাইনাইট ভ্যালু। অ্যাট দিস পয়েন্ট আপনি হয়তো আশা ছেড়ে দিয়েছেন এবং ভাবছেন তাৎক্ষণিক স্পিড টার্মটি প্রবলেমের কারণ, কিন্তু তারপরও বাস্তব অভিজ্ঞতা আমাদের বলে যে যতক্ষণ পর্যন্ত একটি বস্তু চলমান ততক্ষণ পর্যন্ত প্রত্যেক মুহূর্তে এটির নির্দিষ্ট গতি আছে, যা আনফরচুনেটলি অ্যাভারেজ স্পিড দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না। গভীর চিন্তার বিষয়। সমস্যাটি আসলে গণিতের একটি মৌলিক সমস্যা যা হাজার হাজার বছর ধরে ম্যাথমেটিশিয়ানদেরকে ভাবিয়েছে। তারপরও আমাদের কাছে তাৎক্ষণিক স্পিড বের করার উপায় আছে। ইকুয়েশনের শুরুতে আমরা সরাসরি তাৎক্ষণিক স্পিড জানতে না চেয়ে চলুন একটি ক্লেভার অ্যাপ্রোচে আগাই। যেহেতু আমরা অলরেডি দূরত্বের সমীকরণ জানি, সুতরাং টি সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব s of t ইকুয়াল 4.9 t স্কোয়ার এবং তার h সেকেন্ড পর মোট দূরত্ব দাঁড়ায় s of t প্লাস h ইকুয়াল 4.9 t প্লাস h স্কোয়ার্ড। সুতরাং টাইম t এবং t প্লাস h সেকেন্ডের মধ্যকার অ্যাভারেজ স্পিড ইকুয়াল ডেল্টা s ডিভাইডেড বাই ডেল্টা t, অর্থাৎ s of t প্লাস h মাইনাস s of t ডিভাইডেড বাই t প্লাস h মাইনাস t। এখন ভগ্নাংশের নিচের t প্লাস h মাইনাস t থেকে উভয়টি ক্যান্সেল হয়ে যায়। দেন s of t প্লাস h এবং s of t এর মান বসালে পাই 4.9 t প্লাস h স্কোয়ার মাইনাস 4.9 t স্কোয়ার ডিভাইডেড বাই h। এবার বিখ্যাত a প্লাস b হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করে পাই 4.9 মাল্টিপ্লাই বাই t স্কোয়ার প্লাস 2th প্লাস h স্কোয়ার মাইনাস 4.9 t স্কোয়ার ডিভাইডেড বাই h। এরপর প্যারেনথেসিসের ভিতরের টার্মগুলো হালকা সাজিয়ে লিখতে পারি 4.9 t স্কোয়ার প্লাস 4.9 মাল্টিপ্লাইড বাই 2th প্লাস h স্কোয়ার মাইনাস 4.9 t স্কোয়ার ডিভাইডেড বাই h, যেখান থেকে আবার পজিটিভ এবং নেগেটিভ উভয় 4.9 t স্কোয়ার টার্ম ক্যান্সেল হয়ে যায়। সবশেষে আমাদের ইকুয়েশন দাঁড়ায় v বার ইকুয়াল 4.9 multiplied by 2th plus h squared divided by h. In this step, we take a crucial assumption that t and t plus h এর মধ্যকার পার্থক্য সব সময় নন জিরো, তা যত ছোটই হোক না কেন, যার ফলে ভগ্নাংশের উপর এবং নিচকে h দিয়ে ভাগ করতে আর কোনো সমস্যা নেই। সুতরাং হর ও লবকে h দ্বারা ভাগ করে পাই v বার ইকুয়াল 4.9 multiplied by 2t plus h. Here is the most interesting part of all the previous works. Right side এর distance versus time plot এর দিকে নজর দিলে দেখতে পাবেন ইকুয়েশন p বার ইকুয়াল 4.9 মাল্টিপ্লাইড বাই 2t প্লাস h আসলে t এবং t প্লাস h বিন্দু দুটির মধ্যবর্তী সরল রেখার ঢাল বা স্লোপ নির্দেশ করে। This is expected যেহেতু v বার এখনো t এবং t প্লাস h এর মধ্যকার অ্যাভারেজ স্পিড, বাট here is a twist. t এবং t প্লাস h এর মধ্যকার তফাৎ যত কমতে থাকে কোয়াড্রেটিক কার্ভ এবং স্ট্রেট লাইনের মধ্যকার গ্যাপও তত কমতে থাকে। দিস মিন্স তফাৎ h কমতে কমতে যত শূন্যের দিকে যেতে থাকবে অ্যাভারেজ স্পিডের মানও তত ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের মানের কাছাকাছি যেতে থাকবে। গাণিতিকভাবে এটিকে লেখা হয় as h tends to 0 the limit of v bar also tends to v. প্লটে দেখা যায় আমরা পার্থক্য h কে যত কমাতে থাকবো ততই t এবং t প্লাস h বিন্দুর মধ্য দিয়ে যাওয়া ছেদক রেখাটি কোয়াড্রেটিক কার্ভ s ইকুয়াল 4.9 t স্কোয়ারের সিঙ্গেল পয়েন্ট t এর স্পর্শকে রূপান্তরিত হতে থাকে। ফলস্বরূপ অ্যাভারেজ স্পিডও ধীরে ধীরে ইনস্ট্যান্টেনিয়াস স্পিডে রূপান্তরিত হতে থাকে। আমরা ক্রমাগত h এর পার্থক্য কমাতে কমাতে এক সময় পৌঁছে যাব সেই আলটিমেট লিমিটে যেখানে h হয়ে যাবে ইনফাইনাইটলি স্মল অ্যান্ড ভেরি নিয়ার টু জিরো, বাট স্টিল নন জিরো। t এবং t প্লাস h এর এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র পার্থক্য কল্পনা করলে প্র্যাকটিক্যালি এরা একটি অভিন্ন পয়েন্টে রূপান্তরিত হয়। অন্যভাবে বললে t প্লাস h বিন্দুটি
একটি বিন্দুতে পতিত হয়, যার ফলে অ্যাভারেজ স্পিড ও রূপ নেয় ইনস্ট্যান্টেনিয়াস স্পিডে। এখন আমাদের নতুন সমীকরণ দাঁড়ায় v of t equal 9.8t, যেখানে আর দুটি আলাদা টাইম t1 এবং t2 এর মান বসানোর প্রয়োজন নেই। এই ইকুয়েশনটি সময় t এর যে কোনো মুহূর্তে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড নির্দেশ করে। স্পিড ভার্সেস টাইম প্লটে আমরা দেখতে পাই এটি আগের মতো টাইম অ্যাক্সিসের সাথে সমান্তরাল রেখা নয়, বরং লিনিয়ারলি ইনক্রিজিং স্ট্রেট লাইন। হোয়াট উই হ্যাভ ডিসকাসড সো ফার ইজ দ্য ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ ডিফারেনশিয়াল ক্যালকুলাস। গণিতে এই অপারেশনকে ডেরিভেটিভ বলা হয়, যা ভেরিয়েবল টি এর সাপেক্ষে ফাংশন এস এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের হার। আর ডেরিভেটিভ বের করার মেথডকে বলা হয় ডিফারেন্সিয়েশন। ডেরিভেটিভ অপারেটরকে বিভিন্নভাবে লেখা যায়, যেমন ddt of s or s of t with a dot over it, যেখানে s হলো ফাংশন যার ডেরিভেটিভ করা হচ্ছে এবং t হলো চলক যার সাপেক্ষে ডেরিভেটিভ করা হচ্ছে। সুতরাং স্পিড হলো টাইমের সাপেক্ষে ডিস্টেন্সের ডেরিভেটিভ। এই আইডিয়াটি কেবল ডিস্টেন্স এবং টাইমের জন্য সীমাবদ্ধ নয়, বরং যে কোনো ফাংশনকে সেই ফাংশনের চলক দ্বারা ডিফারেন্সিয়েট করা যায়। যেমন ধরুন কিউবিক ফাংশন f of x equal x cube। জিওমেট্রিক্যালি কোনো নির্দিষ্ট বিন্দুতে একটি ফাংশনের ডেরিভেটিভ সেই বিন্দুতে আঁকা স্পর্শক রেখার স্লোপ বা ঢালকে নির্দেশ করে। But what about the acceleration? Well, acceleration defines how fast the speed itself is changing. In other words, acceleration সময় সাপেক্ষে স্পিডের পরিবর্তনের হারকে নির্দেশ করে। Therefore, do derivative with respect to time. The process is the same as that of previous. Time t এবং t plus h the speed যথাক্রমে 9.t এবং 9.t multiplied by t plus h. সুতরাং t এবং t plus h সময়ের মধ্যবর্তী অ্যাভারেজ অ্যাক্সিলারেশন এভার ইকুয়াল v of t plus h minus v of t divided by h, যা t অ্যাক্সিসের সমান্তরাল সরল রেখা। v of t এবং v of t plus h এর মান বসিয়ে পাই এভার ইকুয়াল 9.8 multiplied by t plus h minus 9.8 multiplied by t divided by h। এখন লবের পজিটিভ এবং নেগেটিভ 9.8t ক্যান্সেল হয়ে গেলে থাকে এবার ইকুয়াল 9.8h ডিভাইডেড বাই h। আগের মতোই h যেহেতু ইনফাইনাইটলি স্মল বাট নন জিরো, আমরা h দ্বারা হর এবং লবকে ভাগ করতে পারি। ফাইনালি উই গেট দি ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন a of t ইকুয়াল 9.8। প্লট দেখে আপনি হয়তো খেয়াল করেছেন যে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন এবং ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন দুইটাই সেম লাইন এবং ইকুয়েশনকে নির্দেশ করে। এটি আসলে স্পিড ফাংশনের স্পেশাল প্রপার্টিসের জন্য হয়েছে। স্পিড ফাংশনটি একটি লিনিয়ারলি ইনক্রিজিং স্ট্রেট লাইন যার ঢাল সব সময় একই, নো ম্যাটার whether it is infinitely small change or big change, যার ফলে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন এবং ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন সেম and practically there is no need of differentiation। কিন্তু স্ট্রেট লাইন ছাড়া অন্য যে কোনো র্যান্ডম ফাংশনের ক্ষেত্রে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের হার বের করতে ডিফারেন্সিয়েশন ইজ আ মাস্ট। ইন আদার ওয়ার্ডস, ডিফারেন্সিয়েশন একটি সাধারণ প্রক্রিয়া যার মাধ্যমে যে কোনো ফাংশনের ডেরিভেটিভ নির্ণয় করা যায়। আর অ্যাভারেজ পদ্ধতিটি একটি বিশেষ ক্ষেত্র যা শুধু স্ট্রেট লাইনের জন্য প্রযোজ্য। Another noticeable observation is that ইকুয়েশনে কোনো টাইম এবং মাস ভেরিয়েবল নেই, সুতরাং অ্যাক্সিলারেশন সময় এবং ভর কোনোটার উপরে নির্ভর করে না। ইন আ ভ্যাকুয়াম, all objects fall with the same constant acceleration regardless of their masses। অর্থাৎ ভর যাই হোক না কেন প্রত্যেক বস্তু একই ত্বরণে নিচে পড়ে। এ পর্যন্ত আমরা তিনটি গুরুত্বপূর্ণ ইকুয়েশন ডেরাইভ করেছি, যার প্রথমটি ডিফাইন করে মুক্তভাবে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে কত দূরে গিয়ে পড়ে, দ্বিতীয়টি ডিফাইন করে কত দ্রুত পড়ছে অর্থাৎ স্পিড কত, এবং তৃতীয়টি ডিফাইন করে অ্যাক্সিলারেশন কত অর্থাৎ হাউ ফাস্ট দি স্পিড ইটসেলফ ইজ চেঞ্জিং। পদার্থবিজ্ঞান জগতে এই ইকুয়েশনটির স্পেসিফিক নাম আছে which is called gravitational acceleration এবং এটিকে জি সিম্বল দ্বারা চিহ্নিত করা হয়। So, substituting the equations with the g symbol, the final ones become s equal 1/2 gt squared, v equal gt and a equal g। তখনকার যুগে এই ধারণাগুলো বোঝা এখনকার মতো এত সহজ ছিল না। উদাহরণস্বরূপ, অ্যাক্সিলারেশন বলতে সত্যিকার অর্থে আমরা কি বুঝি? ডিফারেনশিয়াল ক্যালকুলাসের সলিড আন্ডারস্ট্যান্ডিং ছাড়া অ্যাক্সিলারেশনের অর্থ বোঝা খুবই কঠিন। মজার বিষয় হলো ক্যালকুলাসের আবিষ্কার হয়েছিল গ্যালিলিওর মৃত্যুর পর স্যার আইজ্যাক নিউটন এবং লাইবনিজের দ্বারা। তারপরও গ্যালিলিও নির্ভুলভাবে সব অনুধাবন করেছিলেন এবং সবগুলো সমস্যার সমাধান করেছিলেন কোনো প্রকার ক্যালকুলাসের ব্যবহার ছাড়াই। হি ওয়াজ রিয়েলি আ ম্যাড জিনিয়াস এন্ড ভেরি অ্যাহেড অফ হিজ টাইম। গ্যালিলিও ছিলেন আধুনিক বিজ্ঞানের প্রথম দিকের সেই চিন্তাবিদদের একজন যিনি স্পষ্টভাবে বলেছিলেন প্রকৃতির নিয়মগুলো মূলত গাণিতিক। ইন দ্য আসায়ার হি রোট, ফিলোসফি ইজ রিটেন ইন দিস গ্র্যান্ড বুক,
the universe. It is written in the language of mathematics and its characters are triangles, circles and other geometric figures. গ্যালিলিওর আবিষ্কার পরবর্তীতে স্যার আইজাক নিউটনের লজ অফ মোশন এবং ইউনিভার্সাল গ্র্যাভিটি তত্ত্বের ভিত্তি স্থাপন করেছিল। গ্যালিলিও কেবল একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে এক্সপেরিমেন্ট করতে হয় এবং সত্যের সন্ধান করতে হয়। তবে আমি নিশ্চিত আমাদের কৌতূহলী অডিয়েন্স এখনো ভাবছেন, যদি বাতাসের বাধা উপেক্ষা না করি তাহলে কি হবে? তখনও কি একই নিয়মে ডিস্টেন্স, স্পিড এবং অ্যাক্সিলারেশন বের করা যাবে? ভাবার বিষয়। আফটার অল আমরা সবাই বায়ুর সমুদ্রে ডুবে আছি এবং পৃথিবী পৃষ্ঠের ন্যাচারাল সকল গতি আসলে বাতাসের উপস্থিতিতে ঘটে। এই সকল প্রশ্নের উত্তর নিয়ে ফিরে আসছি এই সিরিজের দ্বিতীয় পর্ব। The more you support the sooner the next episode will arrive.